নীলাঞ্জনা মৌলিক মহোদয়াকে। তার সম্পর্কে আগেই বলেছি, তিনি বর্তমানে কলকাতা চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল, অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়ার কলকাতা চ্যাপ্টারের তিনি সেক্রেটারি জেনারেল। দীর্ঘ 30 বছরের উপর তিনি ডিমেনশিয়া নিয়ে, অ্যালজাইমার নিয়ে কাজ করছেন। আজকে তিনি আমাদের মাঝখানে উপস্থিত। আমরা তার কাছ থেকে শুনব, আমরা ঋদ্ধ হব। সুযুক্তা নীলাঞ্জনা মৌলিক। আপনার থেকে এই মাইকটা নিচ্ছি, কেননা এইখানে এক জায়গায় দাঁড়িয়ে বলতে হবে, আর আমি এক জায়গায় দাঁড়াতে পারি না, সেই জন্য এটা নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। অনেকটা সময় সকাল থেকে গরমের মধ্যে বসে আছি এখানে, ভালো লাগছে না, ছটপট করতে হচ্ছে, তাই না? কাজেই বেশি সময় নেব না। এই এতক্ষণ যে শুনলেন, এই যে আয়োজন করা হয়েছে তার জন্যে জয়ন্তী সংস্থার সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই সুযোগটা করে দেওয়ার জন্যে। কলকাতা থেকে এসেছি, কাজ করছি দীর্ঘ 30 বছর, কিন্তু যতবারই এরকম নতুন কিছু উদ্যোগ শুরু হয় তখন ভালো লাগে, কারণ তখন মনে হয় যে অনেক মানুষ যারা এই সম্বন্ধে ধারণাটা অপরিষ্কার, তাদের অনেকটা পরিষ্কার হবে। এই যে এতক্ষণ ধরে শুনলেন নানান কিছু, তাই না? অসুখটা, সমস্যাগুলো, সবার সব কিছু মনে আছে তো? কেউ কি আছে এখানে হাত তুলে বলবেন আমার সব কিছু মনে আছে? কাউকে দেখছি না কিন্তু হাত তুলছে। তার মানেই যে ভুলে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক আমাদের জীবনে। না ভুললে সমস্যা আরও, কারণ সমস্ত কিছু যদি মাথায় রাখতে হয় তাহলে তো সেটা সম্ভব না। কাজেই ব্রেনের ন্যাচারাল প্রসেস হচ্ছে ফিল্টার আউট করে দেয় আননেসেসারি ইনফরমেশান। আর বয়স যত বাড়ে আমাদের, তত আমরা শুধুমাত্র যেই সমস্ত তথ্য আমাদের জীবনে মানে রাখে সেইগুলোকে আমরা মনে রাখতে চেষ্টা করি, আর যেগুলো আমাদের জীবনে মানে রাখে না, গতকাল কি খেয়েছো, আজকে সকালে কে এসেছিলো, এগুলোর কী মানে? এত কিছু মনে রাখার দরকারটা কি? কিন্তু বলা হয় এইগুলো মনে রাখতে হবে কারণ এটাই তোমার পরিচয়, কিন্তু এটা আমার পরিচয় না। আমি মানুষ হিসেবে কে, আমি কি করছি, আমি আরেকজন মানুষকে কীরকম রাখছি, সেটাই তো আমার পরিচয়। মনে রাখাটা আমার পরিচয় না। এবং ডিমেনশিয়া যে শব্দটা, সেই শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে, যার মানেটা হচ্ছে আমার মনটা অনেক দূরে চলে গেছে, এই মুহূর্তে এই সবার সাথে নেই। এবং ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্সের দুটো শব্দ সমানভাবে ব্যবহার হয়েছে, এবং আরও অন্য ধরনের সমস্যাও তুলে আনা হয়েছে, যেমন ভাস্কুলার ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। এইগুলো হচ্ছে ডিমেনশিয়ার বিভিন্ন ধরন। ডিমেনশিয়া কিন্তু কোনো অসুখ না। ডিমেনশিয়া হচ্ছে এমন একটা টার্ম, একটা মেডিকেল টার্ম, যেটা আমরা ব্যবহার করি, ডাক্তাররা, প্রফেশনালসরা ব্যবহার করেন, যখন একটা মানুষের মধ্যে নানান রকম সিমটমস দেখা দিচ্ছে, ভুলে যাচ্ছে, এক কথা বারবার বলছে, জিনিসপত্র এদিক ওদিক রাখছে, এই সবগুলোই কিন্তু আমরা কম বেশি করি। তাহলে আমাদের সাথে একজন ডিমেনশিয়া যার ইররিভার্সেবল, মানে অ্যালজাইমার্সের মতো ইররিভার্সেবল কন্ডিশন হয়েছে, তার তফাৎ কোথায়? তফাৎটা এটাই যে চাবি যখন আমি খুঁজে পাচ্ছি না, চাবিটা যখন আমি খুঁজে পেলাম, তখন চাবিটার যে কী কাজ সেটা আমি জানি। একজন অ্যালজাইমার্স যার হয়েছে, সে চাবিটা হাতে পাওয়ার পর চাবিটা নিয়ে এবার কি করতে হয়, এই বস্তুটা কি, সেটাই হারিয়ে ফেলে। কাজেই সাধারণ ভুলে যাওয়া কিন্তু সমস্যা না। ডিমেনশিয়ার যে ইররিভার্সেবল টাইপ, তার সমস্যাগুলো কিন্তু অনেক বেশি। তো আমি, যেহেতু আপনারা এই রোগটা সম্বন্ধে শুনলেন, কেয়ার গিভার যিনি দেখাশোনা করেন তার ট্রেনিংয়ে কী প্রয়োজন সেটা শুনলেন, আমি একটু ছবি তুলে ধরবো। আমারটা যদি একটু শুরু করা যায়। আমি একটু প্রোগ্রাম এবং সার্ভিসেস, যেহেতু দীর্ঘ 30 বছর কাজ করছি ভারতবর্ষে, এবং অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া যেটা, তার সেক্রেটারি ছিলাম অনেক বছর। তো নানান রকম চিন্তাভাবনা হয়েছিল যে এই মানুষদের জন্যে, যাদের এই ডিমেনশিয়া হয়েছে, বা বাড়ির মানুষ যারা দেখাশোনা করছেন, তাদের জন্য কী ধরনের
সাহায্যর হাত আমরা বাড়াতে পারি। তো সেটা নিয়ে আজকে একটু বলবো। নেক্সট, এখানে একটা মানে পড়লে জিনিসটা মজা লাগবে, হাসিও পাবে, কিন্তু অ্যাকচুয়ালি হাসির আমাদের পেতে পারে, কিন্তু বাড়ির যারা তাদের হাসি পাবে না। এখানে কি হয়েছে, ডিমেনশিয়া মানুষ হচ্ছে ভদ্রমহিলা বসে আছেন স্বামীর সাথে। স্বামী বলছেন, এই চাঁদনি রাতে তোমার দাঁতগুলো মুক্তের মতো চকচক করছে। আর স্ত্রী এই মুক্ত শব্দটাও তার মাথায় নেই, মানেটা কি, এবং চাঁদনি রাতে এত কিছু কথা সে মানে বুঝছে না। তার উত্তরে সে কি বলছে, এই মুক্ত কে, এবং তার সাথে চাঁদনি রাতে তুমি কি করছো। আমাদের কাছে এটা মজার লাগতে পারে, কিন্তু যাদের বাড়ির মানুষ যারা দৈনন্দিন দেখাশোনা করে তাদের কাছে কিন্তু এটা মজার না, তাদের কাছে কিন্তু অত্যন্ত কঠিন পথ। এবং 24 ঘন্টা ধরে দিনের পর দিন এরম ধরনের মানুষকে তাদের দেখাশোনা করতে হয়। তাহলে কিভাবে তাদের সাপোর্ট দেওয়া যায়, আমি একটু পরপর স্লাইডসগুলো দিতে থাকবো। নেক্সট, এইগুলো সব আলোচনা হয়েছে যে সারা পৃথিবীতে এই মুহূর্তে 57 মিলিয়ন মানুষের গ্লোবাল ডিমেনশিয়া ফিগার, এবং তার মধ্যে 68% হচ্ছে আমাদের মতো দেশে। কাজেই এটা যতদিন আমরা ভাবছিলাম যে বিদেশের মানুষদের প্রবলেম, এটা বিদেশে মানুষদের প্রবলেম না, এটা খুবভাবেই আমাদের সমস্যা এখন। এবং 3 জনের মধ্যে 2 জন অপরিষ্কার ধারণা, ডিমেনশিয়া কী, ব্যাপারটা কী, এই অপরিষ্কার ধারণাটাই কিন্তু আমাদের নানান রকম সমস্যার সৃষ্টি করে। এবং যেটা একটু ভয়ের সেটা হচ্ছে প্রতি 3 সেকেন্ড কোথাও না কোথাও কারুর না কারুর ডিমেনশিয়া ধরা পড়ছে পৃথিবীতে। বলা হয় যে প্রতি 8 সেকেন্ড এই পৃথিবীতে নতুন শিশুর জন্ম নেয়, প্রতি 8 সেকেন্ড। সেখানে ডিমেনশিয়া প্রতি 3 সেকেন্ড কারুর না কারুর ব্রেনে তার ক্ষয় সৃষ্টি করছে। কাজে এটা কিন্তু খুব চিন্তার বিষয়। নেক্সট, তাহলে যেটা বললেন যে চায়না হচ্ছে প্রথম স্থানে আছেন ডিমেনশিয়া ফিগার জেরে, আমাদের দেশ দ্বিতীয় স্থানে 8.8, প্রায় 90 লক্ষ মানুষের আজকে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে ডিমেনশিয়া সংখ্যা। এবং এইটা নেক্সটটা যদি আমি দিই, এই 8.8 মিলিয়ন মানে আজকের ফিগারটা 17 মিলিয়ন বাই 2036। এবং এটা একটা রিসেন্ট এইমস দিল্লি এবং ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার একটা কাজ হয়েছে, যেখানে এই ফিগারটাতে এসে দাঁড়িয়েছেন যে এই 3 গুণ বেড়ে যাবে সংখ্যা এই সমস্যার। কাজেই রিস্ক, এই অসুখটা হওয়ার ঝুঁকি কী কী এবং কিভাবে আমরা এই অসুখটার থেকে দূরে থাকবো সেটা কিন্তু খুব জানা প্রয়োজন। এটা হয়তো একটা সেমিনারে হয়তো এইটা নিয়েই আলোচনার প্রয়োজন, যে ঝুঁকিগুলো কী কী জানা এবং তার থেকে প্রতিকার কী কী, আমাকে কী করলে আমার এই সমস্যাটা হবে না, জানাটা প্রয়োজন। ভারতবর্ষের কিছু কিছু সমস্যা আছে যেটা আমরা সমস্যা বলতে পারি, কিন্তু সেটাই হচ্ছে তার চিত্র। তার মধ্যে অনেক কিছুরই আমাদের কিন্তু সচেতনতা কম, অনেক কিছু বিষয় আমরা ওপর জানি। যখন এইডস বলে যে অসুখটা এসেছিল তখন তার সম্বন্ধেও আমাদের ধারণাটা পরিষ্কার ছিল না। ধীরে ধীরে অনেক দীর্ঘদিন ধরে তার উপরে পড়াশোনা করার পর, মানুষকে সচেতন করার পর মানুষ বুঝতে পেরেছিল যে এইডসটা ছোঁয়াচে না। তো সেমনি এই ডিমেনশিয়ার সমস্যা হচ্ছে এখনও খুব লো অ্যাওয়ারনেস এবং ডায়াগনোসিস অনেক দেরি করে, প্রথম দিকে ধরাই পড়ছে না। যখন সমস্যাটা অনেক এগিয়ে যাচ্ছে তখন বাড়ির মানুষ আর না পেরে ডাক্তারের কাছে আসছেন। এইটা একটা চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট, কারণ যত আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারবো তত কিন্তু আমরা মানুষটাকে ভালো রাখতে পারবো। কখনোই কিন্তু আগের জায়গায় নিয়ে যাওয়া যায় না। অন্তত আমার 30 বছরের অভিজ্ঞতাতে আমি একটি মানুষকেও দেখিনি যাদের ইরিভার্সিবল ডিমেনশিয়া হয়েছে তারা আগের জায়গায় পৌঁছে গেছে, সম্ভব না, কিন্তু তার কোয়ালিটি অফ লাইফটাকে ধরে রাখা যায়। ট্রেন্ড ওয়ার্কফোর্স, আমি 30 বছর আগে এই নিয়ে পড়াশোনা করা, ট্রেনিং নেওয়া, এবং আমার সবসময়
উদ্দেশ্য থাকে যে এই ব্যাপারে মানুষকে আরও ট্রেন করা, ছেলে মেয়েদেরকে আরও তৈরি করা। কারণ হচ্ছে ভবিষ্যতে এই ট্রেন্ড মানুষের প্রয়োজন হবে। আনফর্চুনেটলি আমাদের ধরে নেওয়া হয় যে সেবার কাজটাতে আবার ট্রেনিংয়ের কী প্রয়োজন, তাকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, বাথরুমে নিয়ে যেতে হবে, তার জন্য আবার ট্রেনিংয়ের কেন প্রয়োজন? আর মেয়েদের তো ট্রেনিং প্রয়োজনই নেই, তারা তো জানেই, ছোট্টবেলার থেকে তো তারা সেটাই করছে। ধরেই নেওয়া হয় যে এর ট্রেনিং দরকার নেই, কিন্তু সেইখানেই সবচেয়ে সমস্যা। যদি আমি ধরে নিই যে এই মানুষটা করতে করতে শিখে যাবে, তাহলে যতখানি ওই মানুষটা যার হয়েছে সমস্যা তার অসুবিধে হবে, ততখানি যে দেখভাল করছে তার অসুবিধে হবে। কাজেই ট্রেনিং ইজ আ মাস্ট। কস্ট, খরচা কতখানি এই অসুখে? একটা মানুষ এই ডিমেনশিয়া সমস্যা নিয়ে দীর্ঘ 8 থেকে 12 বছর বেঁচে থাকতে পারেন, ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ ডিমেনশিয়া, কোন বয়সে তার হয়েছে এবং তার আদার কোমরবিড কন্ডিশন কী আছে। একটা মানুষ 8 থেকে 12 বছর বাঁচতে পারে, তাই 8 থেকে 12 বছর ধরে তার মেডিকেল ট্রিটমেন্ট, তার নন মেডিকেল ট্রিটমেন্ট বিরাট বিরাট সমস্যা। কাজেই এই জিনিস করতে হবে, যতখানি বলা সহজ আমাদের পক্ষ থেকে, ততখানি যে বাড়ির মানুষটি আছে তারখানে সে কতখানি করতে পারে বা পারবে, সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। রুরাল এবং আরবান, শহরের এলাকা এবং গ্রামগঞ্জের দিকে এলাকার মধ্যে রিসোর্সের আকাশ পাতাল তফাৎ। শহরে যেই জিনিসগুলো আছে, গ্রামগঞ্জের দিকে একটু সেমি আরবান এরিয়াসেও সেই সমস্ত নেই, সেটা ডাক্তারেরও নেই এবং ট্রেন কেয়ার গিভারেরও নেই। কাজে এইটা নিয়ে একটা বিরাট চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এবং আমাদের দেশে 70-এর ওপরে পার্সেন্টেজ মানুষ গ্রামগঞ্জে থাকে, খুবই সামান্য পার্সেন্টেজ শহরে থাকে, অথচ আমরা গ্রামগঞ্জের মানুষদের নিয়ে চিন্তাই করি না। এটা একটা বিরাট সমস্যা। এবং সোশ্যাল স্টিগমা মানে কলঙ্ক। আমার বাড়িতে এই মানুষটা আগে এইরকম ছিল, ব্যবসা করত, সে তার আন্ডারে 100 জন কাজ করতো, এখন সে কথাই বলতে পারে না ভালো করে, লজ্জিত বোধ করি তাকে বাইরে আনতে, 5 জনের সামনে আনতে। কাজেই এই যে আমাদের একটা মানে মেন্টাল, যদি ধরে নিই আমরা আমাদের মেন্টাল হেলথ, সেটা নিয়ে আমাদের একটা বিরাট স্টিগমা কাজ করে সব সময়। সেইটার থেকে যতক্ষণ না বেরোতে পারছি, ততক্ষণ ওই মানুষটা বাড়ির যে আছে তাকে কিন্তু ভালো রাখতে পারবো না। কেননা আমার মধ্যে যদি সেইটা থাকে, তাহলে আমি বাইরের মানুষদেরকে কি করে বলবো যে আপনি এই মানুষটাকে বুঝুন? আমি তো নিজেই বুঝছি না এই মানুষটাকে। কাজেই সোশ্যাল স্টিগমার থেকে বেরোনো আমাদের খুব প্রয়োজন। নেক্সট প্লিজ। ডিমেনশিয়ার ইম্প্যাক্ট, ডিমেনশিয়া যে ইরিভার্সেবল যেগুলো হয়, তখন মানুষটার মধ্যে কি হয়, এগুলো আলোচনা হয়েছে অলরেডি। আমি একবার জাস্ট নিজে যেহেতু শেষ করছি এই অনুষ্ঠান, আমি আরেকবার করে একটু বলে নিচ্ছি। ইন্ডিপেন্ডেন্স মানে সে একসময় নিজে স্নান করতো, নিজে বাজার যেত, নিজে খেত, নিজে চুল আঁচড়াতো, এখন অন্য কেউ আমাকে সব কিছু করিয়ে দিচ্ছে। আপনারা চোখ বন্ধ করে একবার চিন্তা করুন যে কোনো একটা কারণে যদি আপনাদের কারোর উপর নির্ভর হতে হয়, কোনো দিন পা ভেঙে গেছে, হাতের সমস্যা হচ্ছে, যখন কারোর উপরে নির্ভর হন আপনারা, সে খাইয়ে দিচ্ছে আপনাকে বা জামা কাপড় বদল করে দিচ্ছে, আপনাদের কি মনে হয় যে আমার যে নিজে যেরকম করে চুলটা আঁচড়াই আমি বেশ এদিক করে সেটা হচ্ছে না? ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু শুরু হয়। ওই মানুষটারও কিন্তু ঠিক তাই মনে হয়। এবং সেখানে তো আমরা তাকে বাথরুমে নিয়ে যাচ্ছি, সবার সামনে হয়তো জামা খুলিয়ে বলছি চলো, কেননা আমাদের ধারণা যে এই মানুষটার তো কোনো বোধ শক্তি নেই। এবং ট্রেনিংয়ে আমরা একটা জিনিসের উপর ভীষণ এমফাসাইজ করি, এবং সেটা আমার নিজের খুব আমি মনে করি প্রয়োজন। সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি এই ডিমেনশিয়া মানুষ বাচ্চার মতো হয়ে যায়, 6-7 বছরের বাচ্চা, অথচ আমি কেয়ার গিভারকে বলছি তার সাথে ডিগনিটি, তার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলো। এটা কন্ট্রাডিক্টরি, এটা হতে পারে না। আমি তাকে 6 বছরের বাচ্চার মতো তাকে ট্রিট করব না, কেন সে 6 বছরের বাচ্চা না। এইখানে কিন্তু আমাদের সমস্যা হয়, কারণ আমরা ভাবি এই তো 6 বছরের হয়ে গেছে, এই খেয়ে নাও, উঠে বসো, এখন অনেক দেরি করছো, বাচ্চাকে যেরকম করে আমরা বলছি। তাহলে ডিগনিটিটা কোথায় যাচ্ছে, আমাদের রেসপেক্টটা কোথায় যাচ্ছে? সো ইটস ভেরি কন্ট্রাডিক্টরি। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমি যখন মানুষটাকে দেখভাল করছি তখন তাকে বাচ্চার মতো তার সাথে ব্যবহার করব না বা তাকে ট্রিট করব না। এইটা অত্যন্ত প্রয়োজন, কেন তার দীর্ঘ 70-80 বছরের অভিজ্ঞতাকে আমি ওই খেতে পারছে না বলে, মুখের পাশ দিয়ে পড়ে যাচ্ছে বলে তাকে আমি
বাচ্চার মতো ট্রিট করবো, সেটা হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। সোশ্যাল কন্ট্যাক্ট, ধীরে ধীরে তাকে আমরা সমাজের থেকে, নিজের সংসারের মধ্যে থেকে আলাদা করতে রাখি, কারণ সে তো সেই স্বাভাবিক ব্যবহার করছে না, লজ্জিত বোধ করি আমরা। এই সোশ্যাল কন্ট্যাক্টটা হারিয়ে যায় তাদের। ডিসিশন মেকিং অ্যান্ড কন্ট্রোল, আজকে তুমি লাল শার্ট পরবে না আজকে তুমি এই কালোটা পরবে, এই ডিসিশন মেকিংটা আমরা তো নিজেরা পছন্দ করে আজকে জামা কাপড় পরে এসেছি সবাই এখানে, তাই না? ওই মানুষটা পারে না বলে তার হাতের থেকে সেটা বেরিয়ে যাচ্ছে, এবং সেটা যে কতখানি ইম্পর্ট্যান্ট ডিসিশন মেকিং এবং কন্ট্রোল আমার জীবনের উপরে, সেটা এই ডিমেনশিয়া মানুষরা বুঝতে পারেন কতখানি তাদের বেরিয়ে যাচ্ছে প্রতিদিন। টেকিং কেয়ার অফ ওয়ানসেলফ, আমি 2 মগ জল ঢালবো না 1 মগ জল ঢেলে স্নান করব, সেই ডিসিশনটা নিতে পারছেন না, এবং অন্য কেউ নিচ্ছে, সেখানে সে 1/2 মগ জলে স্নান করিয়ে দিলেও তাকে সেটা নিতে হচ্ছে। কাজেই এই জিনিসগুলো কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট ফেলে একজন ডিমেনশিয়া মানুষের ওপরে, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের কিন্তু সেই বোধ এবং শেষ দিন অবধি সেই মানুষটার অনুভূতি এবং বোধ শক্তি যেটা, সেটা কিন্তু থাকে। এটা আমরা কখনোই ভুলবো না যে মানুষটা কী খেয়েছো এটা দেখালে এটা বলতে পারছে না বলে তার বোধশক্তি সে হারিয়েছে। বোধশক্তি কিন্তু শেষ দিন অবধি থাকে, এবং যত কাছে গিয়ে মানুষটার সাথে আপনারা কাজ করবেন তত বুঝবেন যে তার বোধশক্তি অ্যাকচুয়ালি আমাদের থেকে বেশি। কেননা রাস্তাঘাটে যদি আমরা বেরোই, যেটা আমরা ডিমেনশিয়া মানুষকে বলি, না বুঝে দরজাটা খুলে দিল, বলি তো এই ডিমেনশিয়া মানুষ না বুঝতে পারে না তো দরজাটা খুলে দিল। আমরা যদি আমাদের কাণ্ডকারখানা দেখি, দেখবো যে আমরা সারাক্ষণ এরকম করছি, বিনা কারণে অনেক কিছু করছি যেটা ডিমেনশিয়া মানুষের সাথে একই, অথচ তার যেহেতু ডায়াগনোসিস হয়েছে, সে লেবেলড, তাকে আমরা অন্যভাবে ট্রিট করছি। আর আমার যেহেতু ডায়াগনোসিস হয়নি, সেজন্য ওটা অ্যাকসেপ্টেড বিহেভিয়ার, ব্যবহারটা ঠিক আছে আমার। আর যে মানুষটার ডায়াগনোসিস হয়েছে তাকে আমরা বলছি যে তুমি অন্যরকম করছো। কাজে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট, কেয়ার গিভার যিনি দেখভাল করেন ডিমেনশিয়া মানুষকে, তার ইম্প্যাক্টটাও সাংঘাতিক। তার মধ্যে কয়েকটা জিনিস। গ্রিফ, যেই দিন থেকে ডায়াগনোসিস হয়, যখন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে সে বেরোচ্ছে হসপিটাল থেকে, তখন হাতের ওই সাদা প্রেসক্রিপশনের মধ্যে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ডায়াগনোসিসটা এবং কি কি পারছে না মানুষরা, সেইটা নিয়ে যখন বাড়ির মানুষরা বেরোয় উইথ নো মাচ মোর ইনফরমেশন, এবং এরপরে স্টেপটা কী, এটা কিন্তু সেই দিন থেকে তার দুঃখ কষ্ট শুরু হয়ে যায়, সেই দুঃখ কষ্টের যাত্রাটা, যে এটা নিয়ে আর কিছু করার নেই, কী করবো, কালকে কী হবে, পরশু কী হবে। সো দ্য গ্রিফ স্টার্টস রাইট ফ্রম দ্য বিগিনিং। লস অফ অকুপেশন, অনেক ছেলেমেয়েরা আছেন বা স্ত্রী আছেন, স্বামী আছেন, যাদের কাজ ছেড়ে দিতে হয় এই মানুষটাকে দেখভাল করার জন্য, কারণ সবাই তো আর পেট কেয়ার গিভার রাখতে পারেন না। কাজেই অনেকের চাকরি ছেড়ে দিয়ে তাদের দেখভাল করতে হয়, এবং সেটাও কিন্তু একটা বিরাট তাদের উপরে প্রভাব ফেলে। রোল চেঞ্জ, আমি আগে তার স্ত্রী ছিলাম, ডায়াগনোসিসের পরে আমাকে মা বলছেন, আমার রোলটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি যে তার খুব নিজের লোক সেটা কিন্তু বলেনি। মা মানে তো সবচেয়ে নিজের, সবচেয়ে কাছের মানুষ, কিন্তু স্ত্রীরা আমাদের কাছে এসে অনেক সময় বলেন, দেখুন আমাকে চিনতে পারছে না, 50 বছর ঘর করলাম আমাকে মা মা বলে ডাকছে, আমি তো মা নই তার। তো যেটা করতে হয় কাউন্সিলিংয়ে, সেটা হচ্ছে এই মা শব্দটার একটা বিরাট মানে আছে, এবং আপনি যে কতখানি কাছের আরও মানুষটার, সেটার পরিচয়টাই উনি মা বলে বলছেন বলে। তো এই যে রোল চেঞ্জটা, সেই রোল চেঞ্জটা কিন্তু সাংঘাতিক হয়, এবং সেটা ডিমেনশিয়া যা কেয়ার গিভার তাদের হ্যান্ডেল করতে হয়। স্বামী তাকে মা বলছেন, স্বামীকে স্ত্রী দাদা বলছেন, ছেলেকে ভাই বলছেন, এইগুলো কিন্তু আমরা দেখতে থাকি, এবং এইটাকে দুঃখ কষ্টের মতো না নিয়ে এটার মধ্যেই খেলটা, মানে আমাদের কাজটা অ্যাজ ডিমেনশিয়া কেয়ার গিভার্স হচ্ছে, এই দেখো তোমার স্ত্রী এসছে, বললাম, উনি তাকিয়ে বলেন মা এসে গেছো, আমাকে কিন্তু অ্যাজ কেয়ার গিভার যেটা বলছিলেন এতক্ষণ সবাই, ওর সাথেই তাল মিলিয়ে চলতে হবে। মা আমি তো বুঝতে পারিনি, তো তোমার একেবারে স্ত্রীর মতো চেহারাটা লাগলো আমার। কাজেই এই যে জিনিসটা, এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং চেঞ্জ ইন রিলেশনশিপ,
রিলেশনশিপ আগে যেটা ছিল স্বামী স্ত্রীর বা বাবা মায়ের বা ছেলে মেয়ের সাথে বাবা মায়ের, সেইটা চেঞ্জ হতে থাকে, অন্যরকম ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, একটু টেক ওভার করে নিই আমরা, ডিসিশন মেকিংগুলো নিই, চেঞ্জ হতে থাকে। নেক্সট, তাহলে প্রোগ্রামস অ্যান্ড সার্ভিসেস যখন ডিমেনশিয়া নিয়ে বলছি আমরা, তখন আমাদের এই 5টা পিলারের ওপরে কাজ করতে হয়। প্রথমটা কি? প্রিভেন্টিং, মানে যেইটুকু হয়েছে সেইটুকুকে ধরে রাখা, এবং সেটা শুধু ওষুধ দিয়ে হবে না। আমরা শুনলাম যে ওষুধের খুব লিমিটেড কাজ, আসল কাজ হচ্ছে সেই কেয়ার গিভারের, সে কীভাবে নানান অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে মানুষটাকে ভালো রাখছে। কাজেই ওইটা যদি আমরা প্রথম করতে পারি আফটার ডায়াগনোসিস, তাহলে অনেকটাই প্রিভেন্ট করতে পারবো ফার্দার শার্প ডিক্লাইন। দ্বিতীয় হচ্ছে ডায়াগনোজিং ইট ওয়েল, ভালো করে ডায়াগনোসিসটা বোঝার চেষ্টা করুন, প্রশ্ন করবেন। বাড়ির মানুষ যারা, তারা ডাক্তার যখন একটা ডায়াগনোসিস লিখবেন তখন 1000টা প্রশ্ন করবেন, এটা কেন, কিভাবে, কখন, কি, সমস্ত প্রশ্ন করবেন। আনফর্চুনেটলি আমরা প্রশ্ন করি না ডাক্তারদের, যা লিখে দিচ্ছেন মাথা পেতে বেরিয়ে আসি, দ্যাটস ফাইন। তাহলে কিন্তু পরে প্রশ্ন করতে পারবেন না, এটা তো আমি বুঝিনি, এটা তো বলেননি, ডাক্তার হয়তো বলেছেন, আপনি প্রশ্নই করেননি, আপনার মাথায় ঢোকেনি। কাজে 1000টা প্রশ্ন করুন ডাক্তারকে, বোঝার চেষ্টা করুন ডায়াগনোসিসটা কী। কারণ অনেক অন্যরকম সমস্যা মিমিক করে ডিমেনশিয়াকে। ডিপ্রেশনের অনেক সিমটমস ডিমেনশিয়াকে মিমিক করে আর্লি স্টেজে। সেটা সত্যি ডিমেনশিয়া ইরিভার্সেবল কোনো ধরনের, নাকি এটা ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। কাজে ডায়াগনোসিংটা খুব পরিষ্কার হতে হবে। সাপোর্টিং ওয়েল, একজন মানুষ যখন ডিমেনশিয়া ডায়াগনোসিস কনফার্মড, তখন তাকে আমরা কিভাবে সাপোর্ট করব, তার বাড়ির মানুষটাকে এবং তাকে নানান রকম সার্ভিসেস এবং প্রোগ্রামের মাধ্যমে তাকে কিভাবে ভালো রাখবো। দেখুন, ডাক্তার যখন ডায়াগনোসিস করে আমাদের কাছে পাঠান, তখন আমরা অ্যাজ কেয়ার গিভার্স, আমরা যদি তখন তার দিকে তাকিয়ে দুঃখের মতো বলি যে ইস, মানুষটার ডায়াগনোসিস হয়েছে, আর তো কিছু করার নেই, সেটা বললে চলবে না। আমাদের কাজটা হচ্ছে সে কি করতে পারছেন না সেটার দিকে নজর দেওয়া না, সে কি এখনো করতে পারছে, কি পারছে না সেটার দিকে যদি নজর দিতে থাকি, সেটা ডাক্তার দিয়েছেন, অলরেডি এস্টাবলিশ কি পারছে না। আমাকে দেখতে হবে কি পারছে, ওটা পারছে না কিন্তু এটা তো পারছে। অনেক বছর আগে একবার কলকাতাতে একটা হসপিটালে এমবিবিএস স্টুডেন্টসদের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম আমি। সেখানে একজন ডিমেনশিয়া মানুষ, তারা জানেন না উনি ডিমেনশিয়া মানুষ, আমি একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম। সেখানে ভদ্রলোক, ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল ওনার, মিউজিক, জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র ছিলেন। যখন মিউজিক ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, তখন যে ধরনের এনগেজমেন্ট ওনার ওই মিউজিক সেশনে, মানে তুখর মানুষ ছিলেন, তাল থেকে শুরু করে সব কিছু একদম পরিষ্কার উনি দেখাচ্ছেন যে কতখানি বুঝছেন ব্যাপারটা। এবং কনভারসেশন যখন হচ্ছে, ওনার সাথে কথা হচ্ছে, উনি যে উত্তরগুলো দিচ্ছেন একটাও ভুল না। এইটা দেখানোর পর আমি যখন এমবিবিএস স্টুডেন্টসদের জিজ্ঞেস করি কি মনে হয় এনার কি সমস্যা হয়েছে, মানে এনার তো ডিমেনশিয়া হয়েছে কি, প্রত্যেকটি ছেলে এবং মেয়ে বলেছিল না ম্যাডাম, এর এখনও ডায়াগনোসিস হয়নি। কেন না, ইনি তো ছোট ছোট জিনিসও পারছেন, মানে তালটা ঠিক কোথায় স্লো হয়ে গেল, কোথায় বেড়ে গেল, কোন জায়গায় কতখানি, সব কিছু তো পারছেন, এই তো হতে পারে না। তারপরে আমি তখন তার প্রেসক্রিপশনটা দেখালাম যে না, এর হয়েছে। এবং তারা তখন আমাকে বলেছিল যে আজকের থেকে আমরা যখন একটা ডায়াগনোসিস করব, তখন আরেকটু কিছু দিকে নজর দেব যে মানুষটার আর কি আছে এখনো। কারণ এই যে আমি লিখে দিচ্ছি যে এই জিনিস পারে না, এই নিয়েই তো বাড়ির মানুষ ফিরছে, এবং তাদের মাথায় কিন্তু এই জিনিস পারছে না, কি পারছে সেটা কিন্তু আর থাকছে না। কাজে অ্যাজ কেয়ার গিভার্স, এই সাপোর্টিং ওয়েলে কেয়ার গিভারদের মাথায় সারাক্ষণ হবে যে আমি কী করবো, এখন কি করতে পারি, এটা তো পারে করতে, এটা এভাবে করি। এইটা যদি হারিয়ে যায় কেয়ার গিভারদের, তাহলে কিন্তু এই মানুষটাকে ভালো রাখা সম্ভব না। লিভিং ওয়েল, প্রত্যেক জনের ইরেসপেক্টিভ অফ এনি কাইন্ড অফ ডায়াগনোসিস, যে কোনো অসুস্থতার সত্ত্বেও একজন মানুষের রাইট আছে টু লিভ ওয়েল। এবং সেই লিভ ওয়েলের মধ্যে কী কী পড়ে, তাকে সম্মান করা, তাকে বোঝা,
সে যদি বলে না, তার মানে না, যতক্ষণ না তার ক্ষতি হচ্ছে। যদি আমি দেখি যে এইটা যে বলছে না করব না এবং না করলে তার ক্ষতি হবে, ততক্ষণ আমি তাকে আটকাবো না। কিন্তু আমরা খুব ছোট ছোট জিনিসে মানুষটাকে বাধা দিই, আটকাই, না এটা করবে না, উঠে যাবে না, বসো এখানে, নড়বে না। এই যে প্রতি মুহূর্তে তাকে এটা করবে না, ওটা করবে না, তাতে তার এই লিভিং ওয়েলের যে ডেফিনেশনটা সেটা তছনছ হয়ে যায়। লাস্টে যেটা, সেটা হচ্ছে ডাইং ওয়েল। এটা একটা কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট, এটা নিয়ে প্রচুর আলোচনা চলছে সারা পৃথিবীতে। যদিও ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেকটা এগিয়ে গেছে, আমাদের দেশে আমরা অনেকটাই তো ভগবানের হাতে দিই। একবার আমি একটা আলোচনা করছিলাম এটা নিয়ে, এবং আমাকে অনেকে বলেন যে আপনি কবে থেকে ভগবান হয়ে গেলেন, আপনি কি করে ডিসাইড করতে পারেন যে এই মানুষটার এখন শেষের দিক। সমস্যাটা হচ্ছে, যখন মানুষটা শেষের দিকে গিয়ে নিজে খেতে পারবে না, রাইস টিউব পরাতে হবে, তাকে ভেন্টিলেটরে রাখতে হবে, তখন আমি অ্যাজ কেয়ার গিভার আমার চেষ্টা হচ্ছে এই মানুষটাকে যতখানি পারা যায় তার লাইফটাকে এক্সটেন্ড করে যাচ্ছি আমি। কিন্তু তার কতখানি কষ্ট হচ্ছে এগুলো করাতে, সেটা কিন্তু অতটা বুঝছি না। এবং সেটা না বোঝার কারণও অনেক, যে আমাদের এই ধরনের ট্রেনিং বা এই ধরনের অ্যাওয়ারনেস হয় না। আজকে কতজন আপনারা ছেলে মেয়ের সাথে বাড়িতে বসে বাচ্চার থেকে শুরু করে বড় মৃত্যু নিয়ে আলোচনা করেন? মৃত্যু নিয়ে তো আলোচনা করি না আমরা, মৃত্যুটা তো অনেক দূরে, ওটা খারাপ জিনিস। কিন্তু দ্যাট ইজ দ্য অনলি ওয়ান থিং দ্যাট ইজ এভিটেবল। হবেই, এখানে যতজন বসে আছি আমরা সবার মৃত্যু হবেই। তাহলে এমন একটা জিনিস যেটা আমাদের সকলের হবে, সেটা নিয়ে কেন আমরা আলোচনা করি না? কারণ যত আলোচনা করব তত এই জিনিসটা স্বাভাবিক হবে। একটা মানুষকে অ্যাকসেপ্ট করা যে তার মনে হচ্ছে শেষের দিক এসছে, সে খাওয়া বন্ধ করে দিচ্ছে, সে খাচ্ছে না, জোর করে তাকে খাওয়ানো, এইগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আলোচনা করতে হবে, ডাক্তারের সাথে বসতে হবে। এবং আমার মনে আছে আমার নিজের বাবার ক্ষেত্রে, যখন বাবা খাওয়া বন্ধ করে দিলেন এবং অনেক রকম শারীরিক তার কষ্ট হচ্ছিল, তখন আমি ডাক্তারকে একটাই প্রশ্ন করেছিলাম যে আপনার বাবা যদি হতো তাহলে আপনি কিভাবে ট্রিট করতেন ওনাকে? এবং উনি বলেছিলেন যে আমি শুধু পেন মেডিকেশন দিয়ে তাকে ম্যানেজ করবো, আর কিচ্ছু দেবো না। এবং আমি সেটাই করেছিলাম। এবং তার জন্যে 5 জন মানুষ হয়তো 5 রকম কথা বলবে, কিচ্ছু করলেন না বাবার জন্যে, শেষে ফেলে রাখলেন। কারণ আমরা তো মানুষের কথাতেই সবচেয়ে বেশি ভয় পাই, তাই না? কে কী বলবে। কাজে এই জিনিসটা কিন্তু, এই ডাইং ওয়েল, আমরা কিন্তু না চাইলেও আমরা এখন অনেক দিন বেঁচে থাকবো। মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, আমরা অসুস্থ হয়ে হাসপাতাল যাব, ঠিকঠাক হবে, আবার বাড়ি আসবো। কিন্তু আমাদের কোয়ালিটি অফ লাইফটা কতখানি ভালো থাকবে সেটার গ্যারান্টি কিন্তু নেই। কাজে যদি তাই হয়, তাহলে আমাকে ডিসিশন নিতে হবে আমি কীরমভাবে থাকবো শেষ দিন অবধি। আমি নিজে যেমন পার্সোনালি আমার একটা লিভিং উইল তৈরি করেছি। আমি সেই লিভিং উইলের মধ্যে কিন্তু আমার বাড়ি ঘর, জিনিসপত্র, গয়নাগাটি কার কাছে যাবে সেসব কিচ্ছু নেই। সেটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, আমার যদি এমন কিছু ডায়াগনোসিস হয় যেটা নট কিউরেবল, আমার মৃত্যু হবেই, আজকে না হোক, কালকে না হোক, পরশু, তখন আমাকে কীরকম ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট দেবে এবং বাড়ির মানুষ আমাকে কিভাবে ট্রিট করবে। এবং সেখানে আমাকে প্রত্যেক দিন 1 গোছা ফুল নিয়ে আসবে আমার জন্যে, মান্নাদের এই গানটা চালাবে থেকে শুরু করে সব কিছু লেখা আছে। এবং সেটাই আমি চাই যে বাড়ির মানুষ সেটাই করুক শেষ দিন অবধি। কারণ আমি যাবই, আমাকে তো কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি যাব কিভাবে সেটা আমি ডিসাইড করব, আর 5 জন না। এবং ডাইং ওয়েলটা হচ্ছে সেটাই। এবং যত আমরা বাঁচবো, এখানে যারা বসে আছি, উই আর গোইং টু লিভ লঙ্গার অ্যাজ টাইম গোজ বাই। যত দিন যাবে আমরা আরও বেঁচে থাকবো, এবং কী মানের বেঁচে থাকবো সেটা আমাদের ডিসিশন। নেক্সট, এইগুলো আমি ছোট করে বলছি যে প্রিভেন্টিং ওয়েল করতে আমরা পাবলিক অ্যাওয়ারনেস করি। এবং আমি জয়ন্তীকে অনুরোধ করব যে নেক্সট 1 বছর 2 বছর শুধু পাবলিক অ্যাওয়ারনেস করুন। একদিনে এত কিছু ইনফরমেশন মানুষ রাখতে পারে না। একটা একটা করে টপিক নিয়ে আলোচনা করুন, মানুষ ভাগ করুন। জেনারেল পাবলিক যারা শুধুমাত্র বুঝতে চায় সমস্যাটা, তাদের একরকম অ্যাওয়ারনেস হবে, যারা বাড়ির মানুষ তাদের আরেক রকম অ্যাওয়ারনেস হবে, বিভিন্ন ধরনের ডিমেনশিয়ার মানুষদের বিভিন্ন রকম অ্যাওয়ারনেস হবে। ফ্রন্টোটেম্পোরাল যার হয়েছে আর অ্যালজাইমার্স যার হয়েছে, তার সমস্যা আলাদা বাড়ির মানুষদের।
কাজে আমি একসাথে যদি সব কিছু বলি তাহলে বাড়ির মানুষ কিন্তু সেটা নিতে পারে না। কাজে পাবলিক অ্যাওয়ারনেস বিভিন্ন ধরনের আমাদেরকে করতে হবে। কমিউনিটি টক, ব্রেন হেলথ, আমাদের গলার নিচের থেকে শরীরের যত অঙ্গ আছে সেই নিয়ে আমরা ভীষণ ব্যস্ত থাকি, তাই না? হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আর হলেই ডাক্তার কাছে ছুটে যাই। কিন্তু গলার ওপরে যে জিনিসটা আছে, এই যে মাথাটা, এই মাথাটা আমাদের জন্য যে কি করছে প্রতি মুহূর্তে সেটা আমরা অ্যাকনলেজ করি না। আর যখন গণ্ডগোলটা হয় তখন চুপ করে থাকি, যাই না ডাক্তারের কাছে, বা 5 জন মানুষকেও বলি না। কাজে এই স্টিগমা যেটা আছে ব্রেন হেলথ নিয়ে, মস্তিষ্কের ব্রেন মানে হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, সেটাকে আমাদেরকে ভাঙতে হবে। এবং ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকেই কিন্তু এটাকে তুলে ধরতে হবে যে ব্রেন হেলথ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট লাইক দ্য রেস্ট অফ দ্য বডি। কারণ এইটার গণ্ডগোল হলে সমস্ত কাজ, হাতও নড়বে না, পাও নড়বে না। কাজে এইটাকে ভালো রাখতে হবে। স্কুল কলেজের সেন্সিটাইজেশন, অ্যান্ড আই এম শিওর এখানে যত স্কুল আছে, কলেজ আছে, কন্ট্যাক্ট দেম অ্যান্ড সে ক্যান বি কাম অ্যান্ড ডু আ হাফ অ্যান আওয়ার প্রোগ্রাম। বাচ্চাদেরকে বলি ব্রেন হেলথ নিয়ে। এবং যখন এগুলো করবেন তখন ডিমেনশিয়া নিয়ে বলবেন না, বলবেন ব্রেন হেলথ, মাথাকে কিভাবে ভালো রাখা যায় সেটা নিয়ে আলোচনা হবে। ধাপে ধাপে আমাদের এগোতে হবে। এবং ডিমেনশিয়া ফ্রেন্ডলি কমিউনিটির এগুলো সব ধীরে ধীরে যাবে। যখন অ্যাওয়ারনেসটা বেড়ে যাবে তখন হয়তো আমরা কমিউনিটিতে গিয়ে, পার্কে একটা ডিমেনশিয়া মানুষ এসে বসলে সেইখানকার কী তাকে সাহায্য করা যেতে পারে, একটা সিনেমা হলে গেলে কী করে তাকে সাহায্য করা যেতে পারে, ডাক্তারখানায় এলে কী করে সাহায্য করা যেতে পারে, এই জিনিস করতে হয়। কলকাতা শহরে যখন আমরা 2008-9 সালে আমাদের একজন পেশেন্ট আসতেন আমাদের ডে কেয়ার সেন্টারে, তার বাড়ির লোক আমাদের জানালো যে উনি আর বেরোতে চাইছেন না বাড়ির থেকে। কারণটা হচ্ছে যে বেরোলেই মানুষ নানান রকম বলছে, উনিও নানান রকম কথা বলেন যার কোনো মানে নেই। তো আমরা ওনার পাড়ায় গেলাম, গিয়ে জানলাম যে উনি ওখানে প্রায় 60 বছরের উপর ওই পাড়ায় আছেন, সবাই চেনে ওনাকে। ঘটনাটা এরমই ঘটেছিল যে উনি ওষুধের দোকানে এসে উনি বলেছিলেন আমাকে 2টো রসগোল্লা দাও। এবং ওই ওষুধের দোকানের মানুষটা কিন্তু যে বিক্রি করছে সেই মানুষটাকে অনেক বছর ধরেই চেনে, কিন্তু যারা কাস্টমার এসছে তারা তো চেনে না। তারা মশাই কী বলছেন এসব, ভুলভাল জায়গায় এসে যান, ওদিকে গিয়ে মিষ্টির দোকানে যান। তাতে যেটা হলো, ওই মানুষটা এরম ধীরে 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 মাথা নিচু করে চলে যেত। এবং একটা সময় হলো যখন বাড়ির থেকে আর বেরোতো না, কারণ বেরোলেই তো এই ধরনের সম্মুখীন হতে হবে। আমরা শুরু করলাম অ্যাওয়ারনেস ওই কমিউনিটিতে। বেগুন যে বিক্রি করছে, যে আলু বিক্রি করছে, যে ওষুধ বিক্রি করছে, যে মিষ্টি বিক্রি করছে, তাকে বোঝালাম যে এরম একটা মানুষ এলে, এরম ধরনের কথা বললে উত্তরটা কী হবে। এবং সবচেয়ে অবাক ঘটনা যে ঠিক একই রকম ওই ওষুধের দোকানেই যখন আবার গিয়ে ভদ্রলোক বলেন আমাকে মিষ্টি দাও, তখন যখন আবার কাস্টমার যারা তারা হেসে ওঠেন, তখন এই যে ট্রেন হয়েছে, যে বুঝেছে ব্যাপারটা, সে তখন উত্তর দেয় যে আপনারা হেসে উঠলেন কেন? মেসোমশাই এই পাড়াতে 60 বছর ধরে আছেন এবং ওনার বয়স হয়েছে, ওনার মিষ্টিটা আমি মিষ্টির দোকান থেকে এনে আমার এখানে রেখে দিই। এটা কিন্তু করে না ছেলেটি। কিন্তু ও কেন বললো এই কথাটা? যাতে মেসোমশাই অপ্রস্তুত না হয় 5 জনের সামনে। কাজে এই অ্যাওয়ারনেস, কমিউনিটি অ্যাওয়ারনেসটা প্রচণ্ড দরকার। নেক্সট, মেমোরি ক্লিনিক, যেখানে শুধুমাত্র মেমোরি টেস্টিংয়ের জন্যে মানুষ যাবে। যেমন আমরা সারা শরীরের পরীক্ষা নিরীক্ষা করি, তাই তো আমরা যাই পরীক্ষা নিরীক্ষা করি, ওয়েলবিং চেক আপ এইসব করি আমরা। মাথাটা বাদ দেয়, কিন্তু মাথাটা এখনও ঢোকানো হয়নি। আমাদের খুব চেষ্টা যে এই মাথারও পরীক্ষাটা শুড বি ইনক্লুডেড ইন দ্য হেলথ চেক আপ, তাহলেই তো পুরো বডির চেক আপ হলো, তাই না? নিউরোলজি, সাইকিয়াট্রি আর জেরিয়াট্রিক কনসালটেশন। জেরিয়াট্রিশিয়ান হচ্ছে যিনি খালি বয়স্কদের ডাক্তার, নিউরোলজি সাইকিয়াট্রি স্পেশালিস্ট, সমস্যা হচ্ছে স্পেশাল সমস্যা। কিন্তু জেরিয়াট্রিশিয়ান যে, সে কিন্তু একজন বয়স্ক মানুষের সব কিছু, পায়ের চুল থেকে নখ অবধি দেখবে সব কিছু। এরম ধরনের মানুষের সাথে বসা এবং বোঝাটা খুব প্রয়োজন। স্ক্রিনিং প্রোগ্রাম, স্পেশালি গভর্নমেন্ট হাসপাতালগুলোতে স্ক্রিনিং প্রোগ্রাম আনার প্রয়োজন, এবং যেটা বলছিলাম টাইমলি ডায়াগনোসিসটার খুব প্রয়োজন। নেক্সট, সাপোর্টিং ওয়েল, সেখানে একজন বাড়ির মানুষকে ডিমেনশিয়ার কী ধরনের ডায়াগনোসিস হয়েছে
অ্যালজাইমার্স না ভাস্কুলার না ফ্রন্টোটেম্পোরাল, এবং সেই অসুখটার জেনে তার প্রোগ্রেশনটা কীরকম হতে পারে তাকে তৈরি করাটা, সেই ইনফরমেশনটা, ফিউচার প্ল্যানিং। অনেকে জিজ্ঞেস করেন 5 বছর পরে কি হতে পারে, সেটা সম্ভব না অনেক সময় বলা, কিন্তু তাও আমরা একটা তাকে তৈরি করি যে এই ধরনের সমস্যা হতে পারে, আপনি তৈরি থাকুন। এবং লিগ্যাল আর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রচণ্ড দরকার। হয়তো ওনার অনেক সই আছে যেগুলো খালি ওনারই সই আছে, একটা সময় আসবে যখন উনি আর সই পারবেন না করতে বা সই মিলবে না, তখন কি হবে? কাজে এই প্ল্যানিংগুলো অনেক আগের থেকে করতে হয়। যখন উনি সই করতে পারছেন সেই সময় সইয়ে জয়েন্ট অ্যাকাউন্ট বলুন, যত রকম লিগ্যাল ডকুমেন্টে তার মতামত নিয়ে সেই সময়টা ডিসিশন নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং আমরা অনলাইন কেয়ার গিভার সাপোর্ট মিট করি, যেটা আমি গুয়াহাটি টিমকে বলছিলাম যে কোভিডের পর থেকে আমরা প্রচুর অনলাইনে, এবং সেটা সারা ইন্ডিয়ার থেকে জয়েন করে আমাদের। আমরা বিভিন্ন টপিকের ওপরে আলোচনা করি, যারা বাড়ির মানুষ তারা আলোচনা করেন, এবং এইটা কিন্তু অত্যন্ত জরুরি যে মাসে অন্তত একবার আমরা যদি অনলাইনে বা ফিজিক্যালি যদি সম্ভব হয় এসে, শুধুমাত্র আমাদের বাড়ির মানুষদের যেটা হয় অনেক সময় লোক পাই না কাউকে বলবো যে এই সমস্যাটা হচ্ছে, এই বলাটার প্রয়োজন, শেয়ার করাটা প্রয়োজন, এবং অনলাইন সাপোর্টে এটাই হয়। হেল্পলাইন যার মাধ্যমে আমরা হঠাৎ করে খাচ্ছে না, এই মুহূর্তে খাচ্ছে না, কি করব, তখন আমাদের হেল্পলাইনের মাধ্যমে তাকে বলতে হয় যে কে কে আছে তার চারিপাশে, কি খাবার দেওয়া হয়েছে, আলাদা কিছু করা হয়েছে কি না, ছোট ছোট জিনিস। এবং এরকমও বেরিয়েছে, একজন বলছেন যে ম্যাডাম আপনি এই যে জিনিসগুলো বললেন সেগুলো করলাম কিন্তু কিছুতেই সমস্যা হচ্ছে, মানে রেগে উঠে পড়ছে। তখন আমরা বাড়ি ভিজিট করি, গিয়ে দেখলাম খাবার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেমন করি না, শুরু শাক দিয়ে, তারপরে ডাল সবজি, তারপরে মাছ, তারপরে শেষে গিয়ে চাটনি, তাই তো? এটা আমাদের পদ্ধতি, এবং এইটাই মেনটেন করতে হবে। মানে আগে যদি কেউ চাটনিতে হাত দিয়েছে তাহলে কিন্তু তার হাতে একটা চাটি মারি আমরা। আগে কেন খাচ্ছ? বাচ্চাদেরকে তো করি, চাটনি আগে না, আগে খাবারটা খেয়ে নাও তারপরে চাটনি খাবে। এই জিনিস যখন আমরা বয়স্ক মানুষদের সাথেও করি, তখন উল্টে যদি সে আমাকে চাটি মারে, তখন কিন্তু আমি মোটেই বলতে পারবো না যে ডিমেনশিয়া মানুষরা রেগে যায় আর চাটি মারে আমাকে, কারণ আমি তো ওইটাকে ট্রিগার করেছি, তাই না? কাজেই ওই ধরনের জিনিস আমরা হেল্পলাইনে বলি যে এমন কিছু কি করছেন যাতে ওনার রাগ হচ্ছে, এবং তখন বলেন যে ওই আমি বলছিলাম যে আগে ভাতটা শেষ করো, খাবারটা শেষ করো, তারপরে চাটনি খাবে। নেক্সট, লিভিং ওয়েলে ডে কেয়ার সেন্টার আছে, যেই এইসব সার্ভিসেসগুলো অনেক পরে আসে, যখন একটা সংস্থা অনেক তৈরি করে ফেলে চারিপাশের মানুষ কমিউনিটিকে বুঝতে যে ডিমেনশিয়া কী, তখনই কিন্তু এইগুলো শুরু করা যায়। ডিমেনশিয়া কেয়ার মধ্যে একটা ডে কেয়ার সেন্টার, যেখানে একটা জায়গা যেখানে সারাদিন ডিমেনশিয়া মানুষেরা আসেন, এবং সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি তারা নানান রকম অ্যাক্টিভিটি, সেটা কগনিটিভ ব্রেনের অ্যাক্টিভিটি হতে পারে, সোশ্যাল অ্যাক্টিভিটি হতে পারে, গান বাজনা হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, এই সব কিছুর মধ্যে তাদেরকে ডে কেয়ারে রাখা হয়। হোম বেসড কেয়ার, বাড়িতে গিয়ে যারা আসতে পারেন না ডে কেয়ার সার্ভিসে, তারা বাড়িতে গিয়ে তাদেরকে কীভাবে দেখভাল করা যায় সেটা নিয়ে হয়। এবং শেষ গিয়ে যখন পারা যাচ্ছে না বাড়িতে আর দেখভাল করতে, তখন গিয়ে হচ্ছে লং টার্ম বা এমন একটা হোম যেখানে তাকে রেখে দেওয়া হলো। সেটা কিন্তু অত্যন্ত কষ্টকর একজন বাড়ির মানুষের ডিসিশনটা নেওয়া যে আমি আমার প্রিয় মানুষটিকে একটা অন্য জায়গায় রেখে দেবো, তারও কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়। মানে এইটা যত আমরা সহজ হয়ে গেছে হোমে গিয়ে রাখা, কারণ আমরা বলি যে হোমটা তো আরেকটা বাড়ি, কিন্তু যে ডিসিশনটা নিচ্ছে বাড়ির মানুষ, তার কিন্তু একটা বিরাট মানসিকভাবে তার চাপ পড়ে যে আমি আমার বাবাকে বা মাকে বা স্বামীকে স্ত্রীকে একটা আমি পারছি না বলে একটা জায়গায় রাখলাম, সেইটার জন্যে কাউন্সিলিংয়ের প্রয়োজন। নেক্সট, ডাইং ওয়েল যেটাতে আসে, সেখানে প্যালিয়েটিভ কেয়ার, যেটা ভারতবর্ষের সব জায়গায় এই পড়াশোনাটা হয় না, চেন্নাইতে প্রথম শুরু হয়েছিল প্যালিয়েটিভ কেয়ার নিয়ে। কাজে প্যালিয়েটিভ কেয়ার, হোম বেসড এন্ড অফ, আজকাল বাড়িটাকে তৈরি করা যায় যে শেষ দিন অবধি মানুষটাকে কীভাবে ভালো রাখবো। আপনি বাড়ির ঘরটাকে তৈরি করতে পারেন উইথ অল দ্য নিডেড ইকুইপমেন্টস, যেটা দরকার একটা মানুষের শেষ দিন অবধি।
তাকে ভালো রাখার জন্য, কিন্তু সে চোখ খুলে তার নিজের দেওয়ালটা দেখবে, নিজের জানলা দেখবে, নিজের খাট দেখবে, নিজের বাড়ির ঘরের ছবি দেখবে, মানুষকে দেখবে। এইটা হোম বেসড কেয়ারে হয়। এবং যেটা দরকার হয় যে বাড়ির মানুষ যেহেতু চোখের সামনে মানুষটাকে ধীরে 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 চলে যেতে দেখছে, তারও একটা কাউন্সেলিং দরকার হয় যে কীভাবে আমরা তৈরি হব নিজেরা। কমফর্ট সার্ভিস এবং বিরিভমেন্ট সাপোর্ট, মানুষটা চলে যাওয়ার পরেও আমরা যদি বলি যে হয়ে গেছে, মানুষটা চলে গেছে, কেয়ার গিভারের কাজ শেষ। কেয়ার গিভারের কাজ শেষ হয় না যতদিন কেয়ার গিভার বেঁচে থাকেন। কাজেই তাকেও শেষ দিন অবধি সাপোর্ট করে যাওয়াটা এই ডাইং ওয়েলের কাজ। নেক্সট, তাহলে যেটা এখানে বলতে চাইছি যে ডিমেনশিয়া কেয়ার ইজ নট আ সিঙ্গল সার্ভিস, মানে একটা সার্ভিস বা একটা প্রোগ্রাম দিয়ে ডিমেনশিয়া কেয়ারের সব কিছু আনা যায় না। এটা যেদিন থেকে ডায়াগনোসিস হয়েছে সেদিন থেকে নিয়ে যতদিন মানুষটা এবং কেয়ার গিভার বেঁচে আছেন ততদিন আপনার চলতে থাকবে, লং জার্নি। এবং এটা অনেকেই ভাবেন যে এই এত লং জার্নি আমি ক্লান্ত, স্বাভাবিকভাবে ক্লান্ত, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু সবচেয়ে একটা ঘটনা বলি, একজন বয়স্ক ভদ্রলোক তার স্ত্রীকে আর দেখভাল করতে পারছিলেন না বাড়িতে, একটা হোমে দিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রতি রবিবার উনি ওনার স্বামীকে দেখতে যেতেন, স্ত্রীকে দেখতে যেতেন ওই হোমে, একসাথে ব্রেকফাস্ট খেতেন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে কিছু একটা করতে গিয়ে ওনার হাত কেটে যায়। তো ওনাকে হাসপাতাল দৌড়াতে হয়, গিয়ে ব্যান্ডেজ করতে হবে। তো ওয়েট করছেন নার্সের জন্যে, নার্স দেরি করছে। তো নার্সকে চিৎকার করে বলেছেন, শিগগিরই এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। বলছে, আজকে রোববার, তোমার দেরি হচ্ছে কেন? বলছে, আমাকে যেতে হবে। কোথায় যেতে হবে? বলছে, ব্রেকফাস্ট খেতে। তুমি তো জানো যে আমার স্ত্রী হোমে থাকে, তার সাথে আমি ব্রেকফাস্ট খেতে যাই 8টার সময় ঠিক। তোমার ওয়াইফের তো অ্যালজাইমার্স হয়েছে, তুমি 8টার সময় যাও কি 10টার সময় যাও সে তো বুঝতে পারবে না, তুমি বিকেলে গেলেও তো ঠিক আছে, কেন এত তাড়া করছো? তার উত্তরে ভদ্রলোক বলেছিলেন যে সে মনে রাখতে পারবে না, কিন্তু আমার কি ডিমেনশিয়া হয়েছে না? তো আমি তো জানি আমাকে 8টার সময় ওখানে পৌঁছাতে হবে এবং আমি 8টার সময় ওখানে যাব, কেন আমার তরফ থেকে আমি কোনো কিছু কমতি রাখবো না। অ্যান্ড দ্যাট ইজ হাউ কেয়ার গিভার শুড ফাংশন। বাড়ির মানুষের তাই হবে যে বাবা যা ভুলে যাক, স্ত্রী যা ভুলে যাক, মা যা ভুলে যাক, আমি তো ভুলছি না। এই আমার না ভোলাটা সবচেয়ে প্রয়োজন। এবং আমি অ্যাজ কেয়ার গিভার যা বলবো, যা করব, বাইরের মানুষ কিন্তু আমাকে দেখে শিখবে যে ও, উনি তো বাবার সাথে এইভাবে কথা বলেন, একটু রেগেই বলেন, আমিও রেগে বলতে পারি। কাজেই আমি যেভাবে ব্যবহার করছি আমার বাড়ির মানুষের সাথে, পৃথিবীর বাকি সব মানুষ কিন্তু সেভাবেই ব্যবহার করবে। কাজেই আমাদের ধীর স্থির ঠান্ডা মাথায় রেখে বলাটা খুব সহজ, ঠান্ডা রাখুন মাথা, কিন্তু যখন হয় সমস্যা তখন মাথা ঠান্ডা রাখা যায় না। কিন্তু সেটাই একটাই উপায়, আর কোনো উপায় নেই। কারণ ওই মাথাটা ঠান্ডা রাখলে আপনিও ভালো থাকবেন, উনিও ভালো থাকবেন। নেক্সট, আমি জাস্ট শেষ করব। এই একটা সেমিনার আমরা সেপ্টেম্বর মাসে 20 তারিখে কলকাতা শহরে করছি এবং সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স মান্থ। সারা মাস ধরে নানান রকম আমরা কাজকর্ম করি, কিন্তু এই 20 তারিখ এটা রোববার পড়েছে। এই দিনটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিমেনশিয়া, যেমন এই ভদ্রমহিলাকে দেখছেন, ইনি খুব আর্লি স্টেজ এবং কীরকম নাটক করছে দেখছেন তো, মানে একটা কিন্তু মেক বিলিভ একটা ফিগারের সাথে ওনাকে বলা হয় যে তোমার সামনে যদি তোমার হিরো এসে দাঁড়ায় তো জিজ্ঞেস করা হয় যে তোমার হিরো কে? উনি বলেন বিশ্বজিৎ, আমার হিরো হচ্ছে বিশ্বজিৎ। তো ধরে নাও তোমার সামনে বিশ্বজিৎ এসছে, তাহলে তুমি কি করবে বিশ্বজিৎকে সামনে পেয়ে? তো সেই অ্যাক্টিং করছিলেন উনি, তখন এই ছবিটা ধরা ওনার। তো এরম ধরনের মানুষ আমাদের এই সেশনে বলবেন যে ওনাদের কি অনুভূতি। এবং ডিমেনশিয়া মানুষরা যখন কথা বলেন না, তখন শুনতে হয় যে ওনারা কি মনে করেন, মানে আশেপাশের মানুষ যেখানে ওনাকে গিভ আপ করে দিয়েছে সেখানে ওই মানুষটা বলছে যে আমরা জানি তোমরা কি মনে করো আমাদের সম্বন্ধে, কিন্তু আমরা এত খারাপ হয়ে যাইনি।
আমরা কিন্তু আছি, এবং সেই আছিটার প্রমাণ তোমাদেরকে করতে হবে। কাজেই আমরা ওই ডিমেনশিয়া মানুষদের থেকে ডিরেক্টলি শুনবো যে তাদের অভিজ্ঞতা, তাদের ব্যথা, তাদের আহ্লাদ, সুখ সব শুনবো। আমরা শুনবো মেডিকেল এক্সপার্টসদের থেকে যারা আর্লি ডায়াগনোসিস নিয়ে আলোচনা করবেন। আমরা শুনবো হচ্ছে বাড়ির মানুষেরা যারা বিভিন্নভাবে নানান রকম চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আবার পজিটিভ মধ্যে দিয়েও, অনেকে বলে ইনফ্যাক্ট আমি জানতামই না যে আমার এই ক্ষমতা আছে, এই আমার স্বামীকে দেখতে গিয়ে আমি বুঝলাম যে আমার এই ক্ষমতাটা তো আছে, আমি তো করতে পারি। সো নট এভরিথিং ইন কেয়ার গিভিং ইজ নেগেটিভ, দেয়ার আর লট অফ পজিটিভস অলসো। এবং আমরা একটা ওয়ার্কশপ করব আফটার লাঞ্চ, 3 ঘন্টার একটা ওয়ার্কশপ, যেখানে একেবারে লেকচার না, হাতে শেখাবো কি করে স্নান করাতে হয়। ইনফ্যাক্ট ওই যে ভিডিওটা আমরা দেখছিলাম না, যে যেখানে দেখাচ্ছিল বাচ্চা ছেলেটি দিদাকে এসে বলছে যে তুমি কফি খাবে না চা খাবে, আমি জানি না এখানে কেউ লক্ষ্য করেছে কিনা যে ওর পজিশনটা কী ছিল। ওর পজিশনটা কি দাঁড়িয়ে এরম ছিল নাকি এরম বসেছিল? বসেছিল। কেন বসেছিল? সরি, ডিগনিটি অফ দ্যাট পারসন, অ্যাবসলিউটলি। আরেকটা যেটা মেন রিজন, সেটা হচ্ছে ট্রেনিংয়ে বলাই হয় যে আই লেভেল, মানুষটার সাথে আই লেভেলে থাকতে। আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে মানুষটার আই লেভেলে নেই আমি। আমাকে আই লেভেলে থাকতে গেলে আমি যদি এরম আসি তাহলেই আমি আই লেভেলে থাকবো। এবং এইটার প্রয়োজন, কারণ ডিমেনশিয়া মানুষের ভিশনটা টানেল লাইক হয়ে যায় এরকম, মানে ঘোড়াকে পড়ানো হয় না যখন দৌড়ে যায় ঘোড়া, যাতে বাঁ দিক ডাঁ দিক না দেখতে পারে ঘোড়া, সামনের দিকেই ছোটে, ঠিক তেমনি এদের ভিশনটা ওই রকম হয়ে যায়। এবং সেই জন্যে ওপর নিচ বাঁ দিক ডান দিক কী হচ্ছে বুঝতে পারেন না, কাজে আমাকে ওনার আই লেভেলে আসতে হয়। ইনফ্যাক্ট অনেক সময় দেখা গেছে জামা কাপড় বদলাতে গিয়ে মার খেয়েছেন কেয়ার গিভার, কারণটাই হচ্ছে কিছু না বলে খুব কাছে এসে যখন বোতাম খুলতে শুরু করেছে, উনি দেখছেন একটা মানুষ আমার মুখের সামনে এসে তারপর আমার গায়ে হাত দিচ্ছে। সেই জন্য বলা হয় যে অনেক দূর থেকে মানুষটাকে দেখানো যে আমি এসছি, তোমার শার্টের বোতামটা খুলবো, নন ভার্বালি এসব দেখানো, তারপরে তার কাছে এসে। তো এই ওয়ার্কশপে আমরা সেগুলো শেখাবো। বাথরুমে নিয়ে যাওয়া, বাথরুমে বসানো, ওঠানো, ব্রাশ করা, হাতের টেকনিক, ধরবো কী করে। আমরা টিপিক্যালি যখন একজন ডিমেনশিয়া মানুষকে ধরি, স্যার আপনি মাইন্ড করবেন না আপনাকে ধরছি আমি, আমরা ইউজুয়ালি এভাবে ধরি, তাই তো? চলো এবার ওঠো। দিস মিনস আই এম টেকিং কন্ট্রোল, দিস মিনস আই এম টেকিং কন্ট্রোল ওভার ইউ, অ্যান্ড দিস মিনস ইউ আর টেকিং কন্ট্রোল ওভার মি। আমার হাতটা কী হলো, এরম না হয় এরম হলো শুধু, রাইট? তাতে কী হলো, উনি আমার এই হাতের ওপরে হাত রাখবেন, এবং যখন এই হাতের উপরে হাত রাখবেন তখন ওনার মনে হবে যে উনি আমাকে ধরছেন, আমি ওনাকে ধরিনি। অ্যান্ড দিস সিম্পল চেঞ্জ, থ্যাংক ইউ স্যার, দিস সিম্পল চেঞ্জ ইন হাউ উই আর হোল্ডিং দ্য হ্যান্ড মেক্স আ হিউজ ডিফারেন্স। ওই তখন ওরকম ধরার সাথে সাথে উঠে দাঁড়াবে, আর এরকম করে ধরলে কেন যাব না, করবো না, শুনতে হয়। কাজেই এই ধরনের ছোট ছোট টেকনিক্স আমাদের শিখলে কতখানি সহজ হয়ে যায় পথটা চলা, সেটা কিন্তু আমাদের বাড়ির মানুষদের জানতে হবে। এবং যারা প্রফেশনালি কাজ করবেন ভবিষ্যতে তাদের তো আরও জানতে হবে, না জানলে কিন্তু এর কোনো উপায় নেই। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দি এন্ড, নাকি লাস্টে একটা আমাদের দেখো তো না, এন্ড রাইট। সবাইকে নেমন্তন্ন জানাবো, কলকাতায় ঘুরে আসা হবে, পুজোর আগে বাজারও করা হতে পারে, তাই না? পুজোর আগের বাজারও হয়ে যাবে, আসবেন যদি সম্ভব হয়, একসাথে শেখা যাবে, বোঝা যাবে, এবং অনেক ডিমেনশিয়া মানুষের সাথে আলাপ হবে, বাড়ির মানুষের সাথে আলাপ হবে, ইনফ্যাক্ট নেটওয়ার্কিং হবে, কত মানুষ কত রকম কাজ করছেন এই সমস্যাটা নিয়ে। এবং ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই না, দেখব এই নিয়ে কাজ সারা পৃথিবীতে সবচেয়ে ডিমান্ড। এবং আমার কাছে বোধহয় প্রতি সপ্তাহে 2-3টে করে প্রপোজাল আসে বিদেশ থেকে, তারা কেয়ার গিভার তৈরি করে নিয়ে যেতে চাইছে বিদেশে, কারণ বিদেশে কেয়ার গিভারের অভাব, বিদেশে কেয়ার গিভার পাওয়া যায় না। আমাদের দেশে যেহেতু পপুলেশন আছে সেই জন্য তারা বলছে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে নিয়ে যাব বিদেশে, যদিও আমি চাই না সেটা, আমি তৈরি করবো আর এরা নিয়ে চলে যাবে, এটা তো হতে পারে না। কিন্তু এই সুযোগগুলো কিন্তু প্রচুর আসছে এবং ট্রেনিং নেওয়াটা প্রয়োজন। ধন্যবাদ। যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই করতে পারেন। থ্যাংক ইউ।